হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো দ্য এক্সাম এফএম বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কালকে আমি তোমাদের টেলিগ্রামে জানিয়েছিলাম যে আজকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার, যেটা কিনা পরিবেশ ও ভাবনা, সেটা নিয়ে ডিসকাশন করব। তার আগে বলে রাখি, ক্লাস 9-এর যে ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ যেটা রয়েছে, সেই চ্যাপ্টারটার থেকে আমরা 2-3টে ভিডিও করেছি। তাও অনেকের কোশ্চেন ছিল যে আর কি এখান থেকে এমসিকিউ সলভ হবে না। হ্যাঁ, অবশ্যই হবে। আমরা ক্লাস 9টায় যে প্রিমিয়ার লাইভ ক্লাস করি সেখানে করব, ঠিক আছে? কেন কি এই খালি এমনি আপলোড করা ভিডিওতে কি হয়, তোমাদের তোমরা কতটা পারছো সেটা তোমরা যাচাই করতে পারো না। প্রিমিয়ার লাইভ ক্লাসে কি হয়, যখন লাইভ হবে তোমরা বুঝতে পারবে, আমি যখন এমসিকিউগুলো করবো তোমরা অ্যান্সার দিতে পারবে, তোমরা বুঝতে পারবে কতটা তোমাদের প্রিপেয়ার হয়েছে, ঠিক আছে? আর দেখো, যেহেতু সিলেবাস অনেকটাই রয়েছে, এতদিন ধরে একটা চ্যাপ্টার নিয়ে বসে থাকলে তো হবে না, অন্য চ্যাপ্টারগুলো পড়তে হবে। আরেকটা কথা বলি, তোমাদের সাজেশন ছিল একটা 9-এর চ্যাপ্টার, একটা 10-এর চ্যাপ্টার। সেই জন্য আমি 10-এর ফার্স্ট চ্যাপ্টারটা নিয়েছি, যেটা হচ্ছে পরিবেশ ও ভাবনা। তো আজকে এই চ্যাপ্টার থেকে কি করব বলে দিই। আজকে এই চ্যাপ্টারের থেকে আমি তোমাদের জানাবো কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এএনএম জিএনএম এর জন্য ইম্পর্টেন্ট, অন্যান্য আদার্স কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে, কোনগুলো পড়বে এবং কোনগুলো পড়বে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কোশ্চেন দেখো, আমি এখানে লিখে রেখেছি। সব থেকে বেশি যেই কোশ্চেনটা প্রথমে প্রায় দেখা যায়, এই কোশ্চেনটা, যে বায়ুমণ্ডলে সব থেকে কোন গ্যাস রয়েছে বেশি, সব থেকে বেশি কোন গ্যাস রয়েছে? উত্তর কী হবে? নাইট্রোজেন। সবসময় মাথায় রাখবে, নাইট্রোজেন সব থেকে বেশি রয়েছে বাতাসে, এবং কত? 78.09%। 78.09%। এটাও মাঝে মাঝে দিয়ে দেয় কোন গ্যাস বেশি রয়েছে এবং কত সেটা, ঠিক আছে? 78.09% এবং অক্সিজেন 20.95%। ইম্পর্টেন্ট সব থেকে নাইট্রোজেন, এটাই জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন গেলে। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে, তোমরা পুরো চ্যাপ্টারটা পড়েছো আশা করি, ঠিক আছে? আমি জাস্ট জিস্টটা বলে দিচ্ছি কী কী পড়তে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, এই যে বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, এইটার থেকে প্রায় প্রত্যেকটা স্তর থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো এই স্তরটা তোমাদের ভালো করে বোঝাবো, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনবে এবং তারপরে আদার্স কী কী পড়বে সেটাও বলবো, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমে বলি, বায়ুর প্রকৃতি অনুসারে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে প্রায় 6টা স্তরে ভাগ করা হচ্ছে এবং সেগুলো আমরা এক এক করে পড়বো, ঠিক আছে? প্রথমে সব থেকে নিচে দেখো, তোমরা ছবিটা দেখে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমিও তাই ছবি এঁকেছি। প্রথমে সব থেকে নিচের স্তরে রয়েছে ট্রপোস্ফিয়ার। এটা কি বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। পরীক্ষা আসতে পারে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি, অপশান দেওয়া থাকবে, এই স্ফিয়ারগুলোই দিয়ে থাকবে, তখন তোমাকে বলতে হবে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? সবসময় যে উচ্চতাটা, সেটা কি হয়? সমুদ্র পৃষ্ঠ থেকে মাপা হয়, সমুদ্র পৃষ্ঠ থেকে মাপা হয়, ঠিক আছে? তো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত রয়েছে। বোঝা গেল? আর দেখো, এই স্তরে কি সব থেকে বেশি বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান পাওয়া যায়, যেটা কি 75% বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান এই স্তরেই পাওয়া যায়। এছাড়া আরেকটা কি পয়েন্ট রয়েছে, এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি হয় বলে এটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, এবং এর ওপরের দিকের উষ্ণতা প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস, এবং ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে কি বলা হয়? ট্রপোপোজ। তার এখান থেকে কি কোশ্চেন আসছে বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর কোশ্চেন, তোমরা আমি যে বলছি সেটা লিখেও রাখতে পারো খাতায়। এছাড়া আমি যখন এমসিকিউ করবো, তোমাদের এইসব কোশ্চেনগুলোই অ্যাড করবো, ঠিক আছে? তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? ট্রপোস্ফিয়ার থেকে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, এটার কত কিমি থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত? 2 নম্বর। 3 নম্বর কোশ্চেন, একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন, ঠিক আছে? ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? এখানে মেঘ, ঝড়, বৃষ্টি হয় বলে, ঠিক আছে? এর জন্য বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় বললাম, ঠিক আছে? এছাড়া দেখো, এখানে কোন স্তরে সব থেকে বেশি গ্যাসীয় উপাদান পাওয়া যায়? এটাও হবে কি ট্রপোস্ফিয়ার, 75% গ্যাসীয় উপাদান পাওয়া যায়। আর কি, এর ওপরের দিকের উষ্ণতা কত? ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে উষ্ণতা কত? -56 ডিগ্রি সেলসিয়াস। আর ট্রপোস্ফিয়ারের ওপরে যে স্থির অঞ্চল রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? স্থির উষ্ণতার অঞ্চলটাকে কি বলা হচ্ছে? ট্রপোপোজ, ঠিক আছে? 5-6টা কোশ্চেন এখান থেকে হয়ে গেল। সবসময় দেখবে কি, ওপরের দিকে দেখো, ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে ট্রপোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে স্ট্র্যাটোপোজ, মেসোস্ফিয়ারের মেসোপোজ। এইভাবে পোজ করায়, যেগুলো স্থির উষ্ণতার অঞ্চল। তো অবশ্যই যদি তোমাকে স্ট্র্যাটোপোজ বলা হয়, তাহলে কি হবে? এটা স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে হবে এবং মেসোস্ফিয়ারের নিচে হবে, ঠিক আছে? ঘুরিয়ে কোশ্চেন করতে পারে যে ট্রপোপোজ কোন স্ফিয়ারের নিচে অবস্থিত, তখন তোমাকে বলতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে, ঠিক আছে? অনেক রকমভাবে কোশ্চেন আসতে পারে। এটা গেল ট্রপোস্ফিয়ার থেকে মোটামুটি কতগুলো কোশ্চেন হতে পারে জানা হয়ে গেল। এবার আসছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি? এটা তো গেল হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি। তারপরে শুরু হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং স্ট্র্যাটোস্ফিয়ার প্রায় 20 থেকে
এখান থেকে প্রায় 20 থেকে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, এর ওপরের দিকে। এবং এটা হচ্ছে বায়ুমণ্ডলের মানে সব থেকে নিচের স্তরে তার ওপরের স্তর, ঠিক আছে, 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এবং এখানে এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা জলীয় বাষ্প না থাকা এই স্তরে কোনো মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না, এই জন্য এটাকে কি বলা হয়, শান্ত মণ্ডল, ঠিক আছে। তার মানে একটা কথা মাথায় রাখতে হবে, ট্রপোস্ফিয়ারকে বলা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। কেন বলা হচ্ছে সেটাও বলে দিলাম। ক্ষুব্ধ মানে কি, যেখানে মেঘঝড় বৃষ্টি হচ্ছে তাই ক্ষুব্ধ, শান্ত মেঘঝড় বৃষ্টি হচ্ছে না তাই শান্ত মণ্ডল, ঠিক আছে। এটা গেল স্ট্র্যাটোস্ফিয়ার। এবার দেখো এটা এখানেও কি বলা হচ্ছে, এখানে ওপরের দিকে উষ্ণতা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ওপরের দিকে উষ্ণতা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবং এর মানে এর ওপরের আবার স্থির অঞ্চলকে কি বলবো, স্ট্র্যাটোপোজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কি কি হচ্ছে, যে এর উচ্চতা 20 থেকে 50 কিমি, ঠিক আছে। আর এখানে মেঘ ঝড় বৃষ্টি হয় না তাই এই জন্য এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। এবং এখানে বাতাসের পরিমাণও কম, সব থেকে বেশি বাতাস গ্যাসের উপাদান রয়েছে ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে, আর বাতাসের উপাদান কম হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ারে, এটাকে শান্ত মণ্ডল বলা হয়। আর উপরের দিকে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এবং এর উপর যে স্থির উষ্ণতার অঞ্চল রয়েছে তাকে বলা হচ্ছে কি স্ট্র্যাটোপোজ, হয়ে গেল। এইবার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ওজোন স্তর। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দাগ দিয়ে রেখেছি। এখানে কি বলা হচ্ছে, যে শান্ত মণ্ডলের ওপরের দিকে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যে রয়েছে শান্ত মণ্ডল যেখানটাকে বলা হচ্ছে, যেখান থেকে জেট প্লেনগুলো, অবশ্যই মনে রাখবে এখানে জেট প্লেনগুলো চলাচল করে। কেমন করে প্লেন আঁকতে হয় ভুলে গেছি আমি, এইরকম করে মনে আঁকতে হয়, যাই হোক জেট প্লেনগুলো চলাচল করে, ঠিক আছে, এইভাবে আঁকতে হয়, ঠিক আছে, মোটামুটি মনে রাখো। আমি এঁকে দিলাম একটু ছোট করে। তো জেট প্লেনগুলো এখান দিয়ে চলাচল করে। জেট প্লেনগুলো কোন স্তর দিয়ে চলাচল করে, এখান থেকেও একটা কোশ্চেন আসতে পারে, এটা হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এবার আসছে ওজোনোস্ফিয়ার। এই যে শান্ত মণ্ডলের ওপরে এই যে 20 থেকে 30 কিমি পর্যন্ত বিস্তৃত। এবং দেখো এটাকে ওজোন স্ফিয়ার কেন বলে, এই স্তরে ওজোন গ্যাস থাকে বলে। এই যে দেখতে পাচ্ছ আমি ওজোন স্তর বলা হয়েছে, এখান থেকে মানে শান্ত মণ্ডলের ওপর থেকে 20-30 কিমি পর্যন্ত বিস্তৃত, বোঝা যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ওজোন স্তর। তাই এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এটাকেও কি বলা হচ্ছে, ওজোনোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হচ্ছে, এই বয়স স্তরটির কাছে, এই জন্য কি বলা হচ্ছে ওজোনোস্ফিয়ার, বোঝা গেল। আচ্ছা, এরা কি করে, যে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আছে সেটাকে শোষণ করে না, এই জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে রক্ষা পাই। তো বলা হচ্ছে না ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঠিক আছে। এই স্তরের উষ্ণতা কত হচ্ছে, 76 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল। তার মানে এটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এখান দিয়ে জেট প্লেন চলাচল করে, ঠিক আছে। এখানে বাতাসের পরিমাণ কম আর উচ্চতা তো বলেই দিলাম 20 থেকে 50 কিমি। আর ওজনের স্তর হচ্ছে 20 থেকে 30 কিমি। শান্ত মণ্ডলের উপরে 20 থেকে 30 কিমি ওজোনোস্ফিয়ার থাকে, ঠিক আছে, বোঝা গেল। ওজোন স্তর কেন বলা হচ্ছে সেটাও বলে দিলাম, এখানে ওজোন গ্যাস থাকে বলে, যা হচ্ছে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির থেকে আমাদেরকে রক্ষা করে, ঠিক আছে, বোঝা গেল। আর এর উপরের দিকের উষ্ণতা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, ওজোনোস্ফিয়ারের উপরের দিকে উষ্ণতা 76 ডিগ্রি সেলসিয়াস, হয়ে গেল। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার কমপ্লিট। কি কি কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা কোশ্চেন আমি বলে দিলাম। এবারে দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি বলা হচ্ছে, 50 থেকে 80 কিমি, এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে মেসোস্ফিয়ার। এবার কি বলা হচ্ছে, এই স্তরে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে। আর এর সর্বনিম্ন উষ্ণতা দেখো এখানে লিখে রেখেছি -93 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওপরের দিকে যত উঠছে তত কি হচ্ছে, উচ্চতা বাড়ার সাথে সাথে এই স্তরের উষ্ণতা কমতে থাকে, উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে। এই স্তরে আর কিছু নেই অতটা ইম্পর্টেন্ট। এর ওপরের স্থির উষ্ণতার অঞ্চলকে মেসোপোজ বলা হয়, হয়ে গেল। তার মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হয়ে গেল। এবার হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার অনেক কিছু রয়েছে, ভালো করে মন দিয়ে শুনবে। থার্মোস্ফিয়ারকে কিন্তু হচ্ছে আয়নোস্ফিয়ারও বলা হয়। কেন কি, এখানে যে সূর্য রশ্মির যে তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ আছে না, সেগুলি ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, এই জন্য থার্মোস্ফিয়ারকে কি বলা হচ্ছে, আয়নোস্ফিয়ার। আর এর দেখো উষ্ণতা দেখতে পাচ্ছ, উষ্ণতা হচ্ছে 1250 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্বসীমার উষ্ণতা, ঠিক আছে, ঊর্ধ্বসীমার উষ্ণতা 1250 ডিগ্রি সেলসিয়াস। আর দেখো এর উচ্চতা কত, 80 থেকে 500 কিমি। এর উচ্চতা হচ্ছে কি 80 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত এই থার্মোস্ফিয়ারটি, ঠিক আছে। এবারে দেখো আরেকটা কি বলা হচ্ছে, এই স্তরে বাতাসের অস্তিত্ব নেই, ঠিক আছে।
এখানে বাতাস কম থাকে, এখানে গ্যাসীয় উপাদান বেশি থাকে, আর থার্মোস্ফিয়ারে বাতাসের অস্তিত্ব নেই। আচ্ছা, তাহলে থার্মোস্ফিয়ারে কতগুলো পয়েন্ট তাহলে কি পেলাম? একটা, এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়, এর উপরের দিকের উষ্ণতা 1250 ডিগ্রি, এটা 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে মেরুর যদি দেখা যায়, আরেকটা পয়েন্ট, এখানে মেরুর যদি দেখা যায়, আর এখানে কি বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, এই স্ফিয়ার থেকেই কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, সেই জন্য আমরা কি রেডিও শুনতে পাই। বোঝা গেল? রেডিও তাহলে কোথায় শুনতে পাই? থার্মোস্ফিয়ারে। মেরু যদি কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে। এখানে সর্বোচ্চ মানে উচ্চতায় এর হচ্ছে মানে ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত? 1250 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বাতাস প্রায় নেই বললেই চলে থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, এই গেল থার্মোস্ফিয়ার। এবং এর উপরের যে অঞ্চল থাকবে এটাকে কি বলা হবে? স্থির উষ্ণতার অঞ্চলকে থার্মোপোজ বলা হবে। বোঝা গেল? আর কিছু নেই, থার্মোস্ফিয়ার হয়ে গেল। এক্সোস্ফিয়ার আবার কি? এই 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত এক্সোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এখানে উষ্ণতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত এবং এখানে হিলিয়াম ও হাইড্রোজেন দেখা যায়। হিলিয়াম আর হাইড্রোজেন কোথায় দেখা যায়? তার মানে এক্সোস্ফিয়ারে কি দেখা যায়? হিলিয়াম ও হাইড্রোজেন। বোঝা গেল? ম্যাগনেটোস্ফিয়ারে আসছে এবারে। ম্যাগনেটোস্ফিয়ার 750 কিমি থেকে 10,000 প্রায় 16,000 কিমি পর্যন্ত বিস্তৃত, 10,000 থেকে 16,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে, এখানে কি দেখা যায়? একটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। অধিক উচ্চতায় উপাদানগুলি মানে যে বায়বীয় উপাদানগুলি রয়েছে সেগুলি কি অত্যাধিক উচ্চতার জন্য এখানে বলয় আকারে দেখা যায়। এটাকেই কি বলা হচ্ছে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তাহলে আরেকবার সাম আপ করে নিই কি কি। ট্রপোস্ফিয়ারে কি রয়েছে? সর্বনিম্ন স্তর, এবং এটা দেখো উচ্চতা বলা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে কি? এখানে হচ্ছে এটাকে কি বলা হচ্ছে বলো? এটাকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। কেন? এখানে মেঘ, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু হয়, এই জন্য একে বলা হচ্ছে কি? ট্রপোস্ফিয়ারকে কি বলা হচ্ছে? ক্ষুব্ধমণ্ডল। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, যেটা পরিচলন স্রোত বা ঝড়, হ্যাঁ, নিম্নচাপ, সমুদ্রবায়ু, স্থলবায়ু, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এটা একটু বলে নিই, সমুদ্রবায়ু আর হচ্ছে স্থলবায়ুটা কি। তোমরা জানোই যে গ্রীষ্মকালে কি হয়? সূর্যরশ্মির প্রচণ্ড তাপ থাকে। ঠিক আছে, এই তাপের ফলে কি হয়? পৃথিবী পৃষ্ঠের যে পৃষ্ঠটা রয়েছে, স্থলভাগটা, সেটা কি হয়? সমুদ্র পৃষ্ঠের থেকে কম্পারেটিভলি বেশি উষ্ণ হয়। ঠিক আছে, উষ্ণ হওয়ার কি হয়? মানে মানে পৃথিবী পৃষ্ঠের যে কাছাকাছি রয়েছে, স্থলভাগের যে কাছাকাছি বায়ুগুলো হয়, এগুলো কি হয়? উষ্ণ হওয়ার ফলে কি হয়? হালকা হয়ে যায়। হালকা হয়ে কি হয়? ওপরের দিকে উঠে যায়। ঠিক আছে, হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। কি হয়? তার ফলে কি হয়? এখানে শূন্যস্থানের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। সেই সময় কি হয়? সমুদ্র পৃষ্ঠ থেকে কি হয়? বায়ু কি হয়? অপেক্ষাকৃত এখানে দেখো এই টপিকটা নিয়ে একটু বলে দিই। সমুদ্রবায়ু এবং স্থলবায়ু, পরিচলন স্রোত, ঝড়, এগুলো থেকে এগুলো একটু দেখে যাবে, এগুলো থেকেও কোশ্চেন আসে। তার মানে কি? মানে সমুদ্রবায়ু স্থলবায়ুর কনসেপ্ট একটু বলে দিই। সমুদ্রবায়ু কি? তোমরা সকলেই জানো যে সূর্যরশ্মির প্রভাবে কি হয়? গরমকালে জানোই তো এখন কেমন রোদ, তো সেই জন্য কি হয়? মানে স্থলভাগ অপেক্ষা পৃথিবী পৃষ্ঠের মানে সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা পৃথিবী পৃষ্ঠের স্থলভাগ সব থেকে বেশি উষ্ণ হয়। ঠিক আছে, উষ্ণ হওয়ার জন্য কি হয়? যে হালকা হয়ে যায়, মানে বায়ুটা কি হয়? এই যে পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন থাকা যে বায়ু, মানে ভূপৃষ্ঠের সংলগ্ন এর কাছাকাছি যে বায়ুটা হয়, সেটা উষ্ণ হয়ে যায় এবং হালকা হয়ে যায়। হালকা হয়ে গিয়ে কি হয়? ওপরের দিকে উঠে যায়। হালকা হওয়ার জন্য কি হয়? ওপরের দিকে উঠে যায়। ভারী হলে কি হয়? মাধ্যাকর্ষণের টান নিচের দিকে নামবে, কিন্তু যেহেতু হালকা হয়ে যায়, উপরের দিকে উঠে যাচ্ছে। এই জন্য উপর দিকে উঠে যাওয়ার ফলে এখানে কি হয়? শূন্যস্থানের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। এইখানে যে নিম্নচাপের সৃষ্টি হয়, তখন কি হয়? সমুদ্রপৃষ্ঠের দিক থেকে বায়ু কি হয়? এই দিকে আসতে থাকে। অপেক্ষাকৃত ভারী আর শীতল বায়ু, যেহেতু সমুদ্রপৃষ্ঠ রয়েছে সেই জন্য অপেক্ষাকৃত ভারী ও শীতল বায়ু কি হয়? এই দিকে
আসতে থাকে, নিম্নচাপের দিকে আসতে থাকে, উচ্চচাপের থেকে নিম্নচাপের যুক্ত অঞ্চলে আসতে থাকে। এটাকে কি বলে, সমুদ্রের দিক থেকে আসছে বলে এটাকে কি বলা হচ্ছে, সমুদ্রবায়ু। সমুদ্রবায়ু কোনটাকে বলা হচ্ছে, তার মানে সমুদ্রের দিক থেকে আগত বায়ুকে বলা হচ্ছে সমুদ্রবায়ু। বোঝা গেল? এই জায়গাটা গরম হয়ে এখানকার বায়ু ওপরে উঠে যাচ্ছে, সেই জন্য এখানে এই শূন্যস্থান নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তাই সমুদ্র পৃষ্ঠ থেকে কি হয়, যেটা হচ্ছে অপেক্ষাকৃত শীতল এবং ভারী বায়ু, এই দিকে ছুটে আসতে থাকে, এটাকে কি বলা হচ্ছে, সমুদ্রবায়ু। বোঝা গেল? আবার কি হবে, রাতের দিকে কি হয়, মানে স্থলভাগের থেকে মানে মানে সমুদ্রপৃষ্ঠের থেকে কি হয়, স্থলভাগ মানে অপেক্ষাকৃত দ্রুত ঠান্ডা হয়। সেই জন্য কি হয়, স্থলভাগে বাতাসে খুব মানে ঠান্ডা ও ঘনীভূত উচ্চচাপ অঞ্চল সৃষ্টি করে। এই জন্য কি হয়, সমুদ্রপৃষ্ঠের বায়ু উষ্ণতাকে তখন হালকা হয়ে উপরে উঠে যায়। এই দিক থেকে রাতের দিকে কি হয়, এই দিক থেকে বায়ু আসতে থাকে, এটাকে কি বলে, স্থলবায়ু। ঠিক আছে, সকালের দিকে এই দিক থেকে বায়ু আসে, এটাকে সমুদ্রবায়ু। আর রাতের দিকে এই দিক থেকে বায়ু আসে, এটাকে কি বলা হয়, স্থলবায়ু। স্থলবায়ুটা কিসের জন্য হচ্ছে, সমুদ্র মানে এটা মানে যেহেতু এটা তাড়াতাড়ি গরম হচ্ছে, উষ্ণ হচ্ছে, সেহেতু এটা রাতের দিকে তাড়াতাড়ি শীতলও হয়ে যাচ্ছে। সেই জন্য কি হয়, সমুদ্রপৃষ্ঠ শীতল হচ্ছে না, এখনো গরম রয়েছে, সেই জন্য এখানকার বায়ু আবার হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, উষ্ণ বায়ু রয়েছে তাই হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তাই স্থলভাগ থেকে শীতল ভারী বায়ু এই দিকে ছুটে আসতে থাকে, ঠিক আছে, রাতের দিকে। সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, স্থলবায়ু। বোঝা গেল স্থলবায়ু আর সমুদ্রবায়ুর কনসেপ্টটা? এখানে আর কিছু নেই, স্থলবায়ু সমুদ্রবায়ু রয়েছে। এবার দেখো ওজোন গ্যাস যেটা রয়েছে, ওজোন সৃষ্টি করে, আমি তোমাদের বলেইছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার যখন পড়ালাম, বলেইছিলাম যে O2-র সাথে ইউভি রশ্মির মানে ফোটন কণা যদি মানে উপস্থিতিতে কি হয়, 2O, ঠিক আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত কি হচ্ছে, ওজোন গ্যাসের অনুপাত তাপ উৎপন্ন করছে, মানে O এর সাথে O2 অনুঘটকের উপস্থিতিতে কি উৎপন্ন করছে, O3, ঠিক আছে, O3 এবং তাপ। এইটুকুই পড়বে, ওজোন স্তর সমূহ পড়বে। আর এখানে সেই রকম কিছু নেই, আরেকবার আমি তাও দেখে নিচ্ছি। আর এখানে ওই বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন, বায়োফুয়েল, যেটা বায়োফুয়েলের জ্বালানি, যেটা ইথানল ও মিথানল উৎপন্ন করা হয়, এইখানটা একটু পড়বে, এখানটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। বোঝা গেল? এছাড়া গোবর গ্যাস বা বায়োগ্যাস ব্যবহার পড়বে, কাকে বলে গোবর গ্যাস, বায়োগ্যাস, ঠিক আছে। বায়োমাস বা জীবভর শক্তির ব্যবহার, এগুলো পড়বে, এগুলো রিডিং পড়বে, এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ভূতাপীয় শক্তি মানে শর্ট কোশ্চেন তো সবই আসবে, তো এখান থেকে অতটাও ইম্পর্টেন্ট নয়। এখানে আমি তো বলেই দিলাম এটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে স্তর বিন্যাসটা, তাই ওগুলো ছোটো ছোটো কোশ্চেন যেহেতু রয়েছে সেই জন্য এখানে মানে পড়ে রাখতে হবে সব কিছু, ঠিক আছে। আরগুলো মোটামুটি রিডিং মেরে দেবে, ঠিক আছে। এবার দেখো CFC যে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর, এগুলো একটু ভালো করে পড়তে হবে। গ্রিন হাউস গ্যাস, এগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসের মানে গ্লোবাল কারণ ফলাফলে ছোটো ছোটো শর্ট কোশ্চেনও দিতে পারে, এর জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন গ্যাস দায়ী, ঠিক আছে। ওজোন স্তরকে কেন ক্ষতিগ্রস্ত, মানে ওজন মানে কোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিবেগুনি রশ্মির ফলে, এই সমস্ত ছোট ছোট কোশ্চেন আসবে, ঠিক আছে। এখান থেকে এই চ্যাপ্টার থেকে আর কিছু অতটা পড়ার দরকার নেই। মোটমাট তোমরা এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়বে, সমুদ্রবায়ু স্থলবায়ু থেকে কোশ্চেন আসবে, তারপরে বায়োগ্যাস থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার শক্তি যেগুলো রয়েছে সেগুলো পড়বে, গ্লোবাল ওয়ার্মিং, আর গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে কোন কোন গ্যাস দায়ী সেগুলো পড়বে, গ্রিন হাউস গ্যাস পড়বে, গ্রিন হাউস গ্যাসে কিসের জন্য হচ্ছে সেগুলো পড়বে, ব্যাস। এগুলো পড়লে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি মোটামুটি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিলাম, এইভাবে পড়তে হবে, এইভাবে তোমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে নাও। আর স্তরটা তো আমি বুঝিয়েই দিলাম কী কী কোশ্চেন আসবে স্তর থেকে, সেটা প্রত্যেকটা স্তরে কোশ্চেন রয়েছে প্রচুর, ঠিক আছে। তো এইভাবে পড়ো, আশা করি নেক্সট ভিডিওতে আমি যখন তোমাদেরকে MCQ করাবো তোমরা ভালো করে MCQ কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে। তো এইটুকু ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করো, তোমরা লাইক করছো না। আর বেশি করে সবাইকে ডাকো, ভিডিওটা শেয়ার করো, যাতে মানে অনেকে যদি MCQ লাইভ কোশ্চেনে মানে লাইভ প্রিমিয়ার ক্লাসে অ্যাটেন্ড করে, অনেকে যদি অ্যান্সার দেয়, তাহলে বোঝা যাবে তুমি সবার মধ্যে কেমন করে অ্যান্সার দিতে পারছো, কতজনের মধ্যে ভালো অ্যান্সার দিতে পারছো, ঠিক আছে। মানে কতজন একসাথে পরীক্ষা দেবে, তো অনেকে পরীক্ষা দেবে, তাদের মধ্যে তোমাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। সবার সাথে কম্পিটিশান, তো সেগুলো তোমরা যাচাই করতে পারো। তো সবাই করে বেশি করে বন্ধুবান্ধবদের জয়েন করো, বন্ধুবান্ধবদের ভিডিওগুলো শেয়ার করো, দেখাও, তাহলে কি হবে, কম্পিটিশানটা বোঝা যাবে কেমন রয়েছে, ঠিক আছে। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই।